হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভার্টেক্স সলিউশন। এখন আমরা অল্ড সামার ইন ডেজের কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করব। তো এক্সারসাইজ 1-এ আমাদের কি বলা আছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। কোশ্চেন নাম্বার 1, ম্যান অ্যান্ড ওম্যান কেম ফ্রম দ্য আর্থ টু ভেনাস বাই অ্যারোপ্লেন, হেলিকপ্টার, রকেট অর স্যাটেলাইট। মানে ম্যান ওম্যান যারা আর্থ থেকে ভেনাসে এসেছিলো তারা কিসে করে এসেছিলো? রকেটে করে। কোশ্চেন নাম্বার 2, দ্য চিলড্রেন লার্ন দ্যাট দ্য সান ওয়াজ লাইক এ অর অ্যান লেমন, অ্যাপেল, অরেঞ্জ অর গুয়াভা। বলছে চিলড্রেন যারা শিক্ষার্থী তারা কি শিখেছিল? সানকে দেখতে কেমন? লেমনের মতো। কোশ্চেন নাম্বার 3, দ্য চিলড্রেন হ্যাড লং ফরগটেন দ্য কালার অফ দ্য। বলছে যে বাচ্চারা ছিল তারা ভুলে গেছিলো কিসের কালার ভুলে গেছিলো? আর্থের কালার ভুলে গেছিলো, সানের কালার, ভেনাসের কালার না মুনের কালার? অবশ্যই আমাদের অ্যান্সার হবে সানের কালার তারা ভুলে গেছিলো। কোশ্চেন নাম্বার 4, হোয়েন দ্য চিলড্রেন ফেল্ট ওয়ার্ম ইন দ্য সান দে টুক অফ দেয়ার। বলছে যখন বাচ্চারা একটু গরম অনুভব করলো তখন তারা কি খুলে ফেলেছিল? আমাদের অপশানে আছে জ্যাকেট, সোয়েটার, ব্লেজার, কোট। তো আমাদের অ্যান্সার হবে জ্যাকেট। কোশ্চেন নাম্বার 5, দ্য চিলড্রেন কেম টু নো দ্যাট দ্য সান উড কাম আউট আফটার। হচ্ছে বাচ্চারা জেনেছিল যে সান বেরিয়ে এসছে কতদিন পর? 2 ইয়ার্স, 6 ইয়ার্স, 7 ইয়ার্স না 9 ইয়ার্স? অবশ্যই আমাদের অ্যান্সার হবে 7 ইয়ার্স। কারণ বাচ্চাদের বয়স যখন 2 বছর ছিল সেই সময় প্রথম সান এসছিল, আর এখন বাচ্চাদের বয়স 9 বছর, তো এখন তারা সান দেখতে পাচ্ছে। তো মাঝখানের যে গ্যাপটা সেটা কিন্তু 9 - 2 = 7 ইয়ার্স। এবার আমরা এক্সারসাইজ 2 করব। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন উইদিন 15 ওয়ার্ডস। 15 ওয়ার্ডসের মধ্যে আমাদের অ্যান্সার করতে হবে। প্রথম কোশ্চেন আছে, হাউ ডিড দ্য হেভি স্টর্ম অ্যাফেক্ট দ্য আইল্যান্ডস অফ ভেনাস। যে কীভাবে প্রচণ্ড ভারী যে ঝড়টা সেটা এফেক্ট করেছিল এই যে ভেনাসের আইল্যান্ডে। আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে দ্য হেভি স্টর্ম কজেস বা দ্য হেভি স্টর্মস কজ টাইডাল ওয়েভস দ্যাট কেম ওভার দ্য আইল্যান্ড অ্যান্ড ক্র্যাশ দ্য ফরেস্ট। যে এই যে ভারী যে ঝড়টা সেটাতে কী হয়েছিল? একটা বিশাল বড় ঢেউ, টাইডাল ওয়েভস মানে প্রচণ্ড বাজে রকমের ঢেউ তৈরি হয়েছিল এবং এটা আইসল্যান্ডের উপর আছড়ে পড়েছিল বা হিজল্যান্ডের উপর আছড়ে পড়েছিল এবং ক্র্যাশ দ্য ফরেস্ট, এবং ফরেস্টটাকে পুরো গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিল বা ফরেস্টটা পুরো নিশ্চিহ্ন করে দিয়েছিল, পুরো ভেঙে চুরে শেষ করে দিয়েছিল। কোশ্চেন নাম্বার বি, হোয়াট ডিড দ্য চিলড্রেন রাইট অ্যাবাউট দ্য সান। বলছে এই চিলড্রেন মানে বাচ্চারা সানের ব্যাপারে কি লিখেছিল? দ্য চিলড্রেন রোট স্মল স্টোরিজ, এসেস অর পোয়েমস অ্যাবাউট দ্য সান। এই বাচ্চারা কি লিখেছিল? ছোট ছোট স্টোরিজ, একটা এসে মানে রচনা, এবং পোয়েমস মানে কবিতা লিখেছিল সানের ব্যাপারে। কোশ্চেন নাম্বার সি, হোয়ার ডিড দ্য চিলড্রেন প্লে। কোথায় চিলড্রেনরা খেলা করছিল? দ্য চিলড্রেন প্লেড ইন দ্য ইকোয়িং টানেল অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি। তারা আন্ডারগ্রাউন্ড মানে মাটির নিচে যে তাদের শহর আছে সেই শহরের মধ্যে ইকোয়িং টানেল মানে যে টানেলের মধ্যে ইকো তৈরি হয়, প্রতিধ্বনি তৈরি হয়, সেই জায়গায় তারা খেলা করছিল। কোশ্চেন নাম্বার ডি, হাউ ডিড দ্য জঙ্গল ইন ভেনাস লুক। বলছে ভেনাসের যে জঙ্গলটা সেটা কেমন দেখতে? বলছে দ্য জঙ্গল ইন ভেনাস লুক লাইক রাবার, অ্যাশ অ্যান্ড ইঙ্ক। বলছে এই জঙ্গলটাকে দেখতে কেমন? রাবার, অ্যাশ মানে ছাই, এবং ইঙ্ক মানে কালির মতন কালো।
এবার আমরা এক্সারসাইজ 3 পড়ব। এক্সারসাইজ 3 হলো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন উইদিন 25 ওয়ার্ডস। 25 ওয়ার্ডসে আমাদের এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে। প্রথম কোশ্চেন আছে, হোয়াই আর দ্য চিলড্রেন eager টু সি দ্য সান? যে বাচ্চারা কেন সানকে দেখার জন্য এত উৎসাহী ছিল? The children were eager to see the sun because they had forgotten its color, কারণ তারা ভুলে গেছিল এর কালারটা কেমন, অ্যান্ড হিট, এবং সূর্য থেকে কতটা হিট বা তাপ পাওয়া যায়, হ্যাভিং সিন দ্য লাস্ট হোয়েন দে ওয়ার ভেরি ইয়ং, এবং তারা এই সূর্যটাকে অনেক ছোটোবেলায় তারা দেখেছে, তাদের সেটা মনে নেই, তো তার জন্যে তারা খুব উৎসাহী ছিল, এগার ছিল। তার কারণ বাচ্চাদের বয়স যখন 2 বছর, এখানে ভেরি ইয়াং মানে কি, তারা অনেক ছোট ছিল তখন, তারা যখন 2 বছর বয়স তাদের, তখন তারা প্রথম সূর্যকে দেখেছে, এবং তার ঠিক 7 বছর পরে আবার তারা সূর্যটাকে দেখতে পাবে, তাই জন্যে তারা এত উৎসাহী ছিল। কোশ্চেন নাম্বার বি, হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু ইমিডিয়েটলি আফটার দ্য রেইন স্টপড? বলছে যে চিলড্রেনরা রেইন স্টপ মানে রেইনটা থেমে যাওয়ার পরে তারা কি করেছিল? রেইনটা থেমে যাওয়ার পরপরই তারা কি করেছিল? দ্য চিলড্রেন র্যান আউটসাইড টু প্লে, তারা বাইরে বেরিয়ে গেছিলো, দৌড়ে তারা আউটসাইড মানে বাইরে বেরিয়ে গেছিলো খেলতে, অ্যান্ড ফিল দ্য ওয়ার্মথ অফ দ্য সান, এবং তারা সূর্য থেকে যে তাপটা আসছিল, সূর্যের যে গরম আভাটা আসছিল, সেটা তারা কি করছিল? ফিল করছিল, অনুভব করছিল। হোয়েন দ্য রেইন স্টপড, যখন বৃষ্টি থেমে গেছিল। কোশ্চেন নাম্বার সি বলছে, হোয়াই ডিড ইউ থিঙ্ক দ্যাট দ্য চিলড্রেন ওয়ার ফিলিং আনহ্যাপি হোয়েন ইট স্টার্টেড রেইনিং এগেন? বলছে যে কেন বাচ্চারা আনহ্যাপি হয়ে গেল বা আনহ্যাপি ফিল করতে শুরু করলো যখন আবার বৃষ্টিটা স্টার্ট হলো। অ্যান্সার কী হবে? দ্য চিলড্রেন ওয়ার ফিলিং আনহ্যাপি হোয়েন ইট স্টার্টেড রেইনিং, যখন বৃষ্টি আরম্ভ হলো তখন তারা আনহ্যাপি হয়ে গেল, বিকজ দে নিউ ইট, তারা জানতো এটা যে ইট উড বিন 7 more years বিফোর দে কুড সি দ্য সান এগেইন, কারণ তারা এটা বুঝতে পেরেছিল যে আবার 7 বছর পরে তারা সূর্যটাকে দেখতে পাবে, তাই জন্য তারা আনহ্যাপি হয়ে গেছিল। নেক্সট আছে আমাদের এক্সারসাইজের গ্রামার। তো প্রথমে বলছে, রিড দ্য ফলোয়িং সেট অফ সেন্টেন্স। এই সেন্টেন্স প্রথমে আমাদেরকে পড়তে হবে, তারপর সেই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স সেটা আমাদের বলতে হবে। তো সেট 1-এ আছে দেখো এ, সেট 1-এ এ হলো এ কুল উইন্ড ব্লো অ্যারাউন্ড দেম, দ্য কুল উইন্ড ব্লো অ্যারাউন্ড দেম। তো এটা দেখেই আমরা বুঝতে পারছি এটা সিম্পল সেন্টেন্স। তার কারণ আমি বলেছিলাম কম্পাউন্ড সেন্টেন্স যদি হয় সেখানে অ্যান্ড, অর, বাট এইসব দিয়ে যুক্ত থাকবে, আর কমপ্লেক্স সেন্টেন্স হলে একেবারে নর্মালি দেখে চেনার উপায় হলো যে সেখানে WH ওয়ার্ডটা থাকবে, দ্যাট থাকবে, এই ওয়ার্ডগুলো থাকবে, কিন্তু এটাতে দেখো কিছুই নেই। তো দেখে চেনার একদম শর্টকাট উপায় এটা। নাম্বার বি দেখো, হোয়েন দ্য সান কেম আউট লাস্ট 7 years ago দে ওয়ার টু ইয়াং, এখানে আমরা WH ওয়ার্ড হোয়েন পেয়েছি, ঠিক আছে। তো 7 years ago দে ওয়ার টু ইয়াং, তো দুটো দেখো সেন্টেন্সকে একসাথে জুড়ে দিয়েছে, তো এটাকে আমরা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের আন্ডারে আনব। সি আছে, দে লুক অফ দেয়ার জ্যাকেট অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস, এখানে দেখো অ্যান্ড দিয়ে দুটো সেন্টেন্সকে যুক্ত করা আছে, তো অ্যান্ড দিয়ে যখনই যুক্ত করা থাকবে চোখ বন্ধ করে সেটাকে কম্পাউন্ড সেন্টেন্স লিখে দেবে। এরপর আসছি সেট 2-তে।
সেড টু এর এ বলছে উইন্ড দ্যাট ওয়াজ কুল ব্লু অ্যারাউন্ড দেম। এ উইন্ড দ্যাট ওয়াজ কুল ব্লু অ্যারাউন্ড দেম, এটা কিন্তু দেখো দ্যাট দিয়ে যুক্ত করা আছে, দ্যাট দিয়ে সেন্টেন্সটা যুক্ত করা আছে। তো এটাকে আমরা কিসে আনবো? দ্যাট থাকলেই বলেছি কমপ্লেক্স সেন্টেন্স, তো এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের আন্ডারে আনবো। নাম্বার বি বলছে দ্য সান কেম আউট লাস্ট 7 years ago and they were too young then। এখানে দেখো কি করা আছে, অ্যান্ড দিয়ে যুক্ত করা আছে। তো অ্যান্ড দিয়ে যুক্ত করা থাকলে সেটা কি থাকবে? কম্পাউন্ড সেন্টেন্সে আমরা কম্পাউন্ড সেন্টেন্সের আন্ডারে কিন্তু আমরা আনবো। সিতে কি আছে? টেকিং অফ দেয়ার জ্যাকেটস দে লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস। টেকিং অফ দেয়ার জ্যাকেটস দে লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস। তো এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্সই হবে, তার কারণ দেখো এখানে দ্যাট WH ওয়ার্ড অ্যান্ড বাট অর কিছুই নেই, তো এটা আমরা নর্মালি বলবো সিম্পল সেন্টেন্সে আছে। এখন আমরা করব এক্সারসাইজ 4। এক্সারসাইজ 4-এ আছে ডু অ্যাজ ডাইরেক্টেড। কি আছে? আই হ্যাভ এ ব্লু পেন। আই হ্যাভ এ ব্লু পেন, এটাকে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যেতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যেতে হলে আমরা কি করব? এর মধ্যে WH ওয়ার্ড কিন্তু যুক্ত করব। তাহলে কি লিখব? আই হ্যাভ এ পেন হুইচ ইজ ব্লু। আই হ্যাভ এ পেন হুইচ ইজ ব্লু। তো এটা হয়ে গেল আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। নাম্বার বি, সিইং এ স্নেক দ্য বয় শাউটেড। এটা কি আছে? এটা সিম্পল সেন্টেন্সে আছে, এটাকে আমাদের কম্পাউন্ডে যুক্ত করতে হবে। অ্যান্ড দিয়ে আমরা যুক্ত করতে পারি খুব সহজে। কি লিখব? দ্য বয় স এ স্নেক অ্যান্ড শাউটেড। ছেলেটি স্নেকটাকে দেখলো এবং চিৎকার করতে শুরু করলো। নাম্বার সি কি আছে? আই নো এ ম্যান হু ইজ ভেরি ওয়াইজ। আই নো এ ম্যান হু ইজ ভেরি ওয়াইজ, এটাকে সিম্পল সেন্টেন্সে আমরা নিয়ে যাব। তাহলে লিখব আই নো এ ভেরি ওয়াইজ ম্যান। আই নো এ ভেরি ওয়াইজ ম্যান। নাম্বার ডি কি আছে? দ্য গার্ল হু ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ ইজ মাই সিস্টার। এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে নিয়ে যেতে হবে, তার মানে এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করলেই হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব? দ্য গার্ল ইজ মাই সিস্টার অ্যান্ড শি ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ। ঠিক আছে। কোশ্চেন নাম্বার ইতে আছে আই মেট মাই ফ্রেন্ড অ্যান্ড টোল্ড হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট। এটাকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে। আমরা কি করব? আমরা লিখব আই মেট মাই ফ্রেন্ড টু টেল হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট। যে আমি আমার বন্ধুর সাথে দেখা আমার হয়েছিল, যেটা বলার জন্য যে একটা ঘটনা, একটা ইনসিডেন্ট বলার জন্য তার সাথে আমার দেখা হয়েছিল। তো কোশ্চেন নাম্বার এফ আমাদের বলা আছে দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট বাট ইট ডিড নট রেইন। মানে আকাশটা দেখে মনে হচ্ছে বৃষ্টি হওয়ার, কিন্তু বৃষ্টি হয়নি। এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যেতে হবে। তো কিভাবে করব? এটাকে আমরা লিখব
though the sky was overcast, it did not rain. যদিও আকাশটা বৃষ্টি হওয়ার মতন অবস্থায় হয়েছিল কিন্তু বৃষ্টি হয়নি। এরপর আমাদের একটা কম্প্রিহেনশন আছে। কম্প্রিহেনশন কি করতে বলেছে? ইমাজিন দ্যাট ইউ আর ইন্টারেস্টেড ইন এনরোলিং ইয়োর সেলফ টু এ বেসিক কম্পিউটার কোর্স, যে তুমি একটা বেসিক কম্পিউটার কোর্সের জন্য নিজেকে ভর্তি করানোর জন্য ইন্টারেস্টেড, নাম এনরোল করার জন্য ইন্টারেস্টেড। দ্যাট হ্যাজ বিন অ্যাডভাইসড ইন ইংলিশ ডেইলি, যেটার অ্যাড দেওয়া হয়েছিল ইংলিশ ডেইলি বলে কোনো এক জায়গায় বা কোনো এক নিউজ পেপারে। নাও রাইট এ লেটার টু দ্য অ্যাডভার্টাইজার অর ডাইরেক্টর, যে এখন তোমাকে চিঠি লিখতে হবে কাকে? অ্যাডভার্টাইজার মানে যারা অ্যাডভার্টাইজ দিয়েছিল, বা ডাইরেক্টর অফ এবিসি কম্পিউটার এডুকেশান সেন্টার। এই এবিসি কম্পিউটার এডুকেশান সেন্টারের ডাইরেক্টরকে চিঠি লিখতে হবে, আস্কিং হিম অর হার অ্যাবাউট সাম অফ দ্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস of the course like eligibility, duration, weekly routine and course fees. তো তাকে কি জিজ্ঞেস করতে হবে যে তোমার কি এলিজিবিলিটি, মানে তোমার এডুকেশান কতটা হতে হবে, বা কীরকম তোমার এডুকেশান থাকলে তুমি কোর্সটাতে ভর্তি হতে পারবে সেই ব্যাপারটা, ডিউরেশান মানে কত দিনের কোর্স হবে, আর উইকলি রুটিন মানে প্রতি সপ্তাহে কদিন করে ক্লাস হবে, এবং সেই কোর্সের জন্য তোমাকে কত ফিস অ্যাডমিট করতে হবে বা কত ফিস তোমাকে দিতে হবে, সেই ব্যাপারগুলো নিয়ে অ্যাডভার্টাইজার বা ওই এবিসি কম্পিউটার সেন্টারের ডাইরেক্টরকে তোমাকে চিঠি লিখতে হবে। তো প্রথমেই কী লিখব? টু দ্য ডাইরেক্টর এবিসি কম্পিউটার সেন্টার, চৌরঙ্গি রোড, কলকাতার একটা পিনকোড দিয়ে দেবে। তো আমাদের যে চিঠি লেখাটা সেটা সাবজেক্ট হলো অ্যাডমিশনের জন্য এনকোয়ারি করা, তো সাবজেক্ট হলো এনকোয়ারি ফর অ্যাডমিশন। স্যার আর ম্যাডাম। এবার আসছি যে এই চিঠির বডিতে, ইন রেসপন্স টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য টেলিগ্রাফ ডেটেড 19 জুলাই 2024, বলছে আমি 19 জুলাই 2024 এই চিঠিটা লিখছি। আর এইটা কোন রেসপেক্টে লিখছি? যে টেলিগ্রাফে যে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল, দ্য টেলিগ্রাফ বলে যে পেপারটা, নিউজ পেপারটা, সেখানে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল, সেটা দেখে আমি এটা লিখছি। আই উইশ টু গেট মাইসেলফ এনরোল ইন ইয়োর ইনস্টিটিউশন, আমি নিজেকে আপনার ইনস্টিটিউশনে এনরোল করাতে চাই বা ভর্তি হতে চাই। টু পারপাস দ্য বেসিক কম্পিউটার কোর্স, কী জন্য ভর্তি হতে চাই? যে বেসিক কম্পিউটার কোর্স আমি শিখতে চাই, তার জন্য ভর্তি হতে চাই। প্লিজ লেট মি নো দ্য ফলোয়িং ডিটেলস অ্যাজ সুন অ্যাজ পসিবল, তো প্লিজ দয়া করে আমাকে এই ডিটেলসগুলো একটু যত তাড়াতাড়ি সম্ভব আমাকে একটু জানাবেন। তো কী আছে? এলিজিবিলিটি জানাবে, মানে এলিজিবিলিটি মানে মিনিমাম কোয়ালিফিকেশান রিকোয়ার্ড, মানে তোমার কতটুকু মিনিমাম কোয়ালিফিকেশান দরকার সেটা জানাবে। নেক্সট জানাবে কোর্স ফিস কত, তারপর জানাবে ডিউরেশন অফ কোর্স কত, এবং ফোর্থে জানাবে দ্য প্রবাবল উইকলি ক্লাস রুটিন, মানে কদিন ক্লাস করতে হবে উইকে, একটা সপ্তাহে কদিন ক্লাস হবে সেই ব্যাপারটা। তো এইগুলো তোমাকে জানাবে। তো এরপরে তুমি কি লিখবে? এরপরে লিখবে আই হোপ টু রিসিভ অ্যান আর্লি রিপ্লাই ফ্রম ইউ, আমি আশা করে থাকবো যে আপনার থেকে খুব তাড়াতাড়ি এই রিপ্লাইটা পাবো। আর তারপরে কি? যে থ্যাঙ্কিং ইউ ইয়োর সিনসিয়ারলি, তোমার নাম, আমি এখানে প্রতাপ সাহা লিখেছি, তুমি তোমার নাম লিখতে পারো, কলকাতা বলে কোনো একটা পিনকোড দিয়ে দেবে,
মানে কোনো একটা অ্যাড্রেস তুমি দিয়ে দিলে, আর ডেটটা দিয়ে দেবে, কোন ডেটে তুমি লিখছো। এরপর আমাদের আছে এক্সারসাইজ 5। এক্সারসাইজ 5-এ আমাদের কী করতে হবে, রাইট এ লেটার উইদিন 100 ওয়ার্ডস to the postmaster of your locality informing him about the loss of an important letter addressed to you and requesting him to help to get it। যে তোমাকে 100 ওয়ার্ডের মধ্যে তোমার পাশের তোমার বাড়িতে যে পোস্টমাস্টার আসে তাকে চিঠি লিখতে হবে, তোমাদের লোকালিটির যে পোস্টমাস্টার তাকে চিঠি লিখতে হবে যে কী বিষয়, যে তুমি তোমার একটা ইম্পর্ট্যান্ট লেটার তোমার অ্যাড্রেসে আসার কথা কিন্তু তুমি সেটা পাওনি। তো তাকে রিকোয়েস্ট করতে হবে যে আপনি সেটাকে হেল্প করুন সেটা খুঁজে আমাকে দেওয়ার। কী লিখব, টু দ্য পোস্টমাস্টার, টুটা উপরে হবে, টু দ্য পোস্টমাস্টার। এবার তোমার যে লোকাল পোস্ট অফিস সেখানকার একটা অ্যাড্রেস দিয়ে দেবে, আমি এখানে অ্যাড্রেসটা লিখিনি, তোমরা তোমাদের লোকাল পোস্ট অফিসের অ্যাড্রেস এখানে দিয়ে দেবে। তারপর আমাদের সাবজেক্টটা কী ছিল, যে রিপোর্ট অফ লস্ট ইম্পর্ট্যান্ট লেটার, যে ইম্পর্ট্যান্ট লেটারটা হারিয়ে গেছে তো সেটার জন্য রিপোর্ট করছি। স্যার আর ম্যাডাম, আই অ্যাম রাইটিং টু ইনফর্ম ইউ অ্যাবাউট দ্য লস অফ অ্যান ইম্পর্ট্যান্ট লেটার অ্যাড্রেস টু মি। বলছে আমি এই চিঠিটা লিখছি এটা ইনফর্ম করতে যে একটা ইম্পর্ট্যান্ট লেটার আমার হারিয়ে গেছে, আমার অ্যাড্রেসে আসার কথা কিন্তু হারিয়ে গেছে, তো সেটা ইনফর্ম করার জন্য আপনাকে এই লেটারটা করছি। দ্য লেটার কন্টেইন সিগনিফিক্যান্ট ডকুমেন্টস অ্যান্ড সাম এক্সপেক্টেড এ ফিউ ডেজ এগো বাট আই হ্যাভ নট রিসিভ ইট ইয়েট। বলছে যে ওই লেটারটার মধ্যে কী ছিল, কিছু আমার ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট ছিল এবং এটা কিছুদিন আগে আসার এক্সপেক্টেড যে ডেট যেটা ছিল, যে চিঠিটা আসার যে ডেটটা ছিল সেটা কিছুদিন আগেই চিঠিটা চলে আসতো, কিন্তু সেটা আমি এখনও পর্যন্ত রিসিভ করিনি, মানে সেটা এখনও পর্যন্ত আমি হাতে পাইনি, তো তার জন্যেই আমার এই চিঠিটা লেখা। তো এটা লেখার পর আমরা নেক্সট প্যারায় চলে আসব, এসে কি লিখব, আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি লুক ইনটু দিস ম্যাটার, যে আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে আপনি এই ম্যাটারটা মানে এই ব্যাপারটা একটু কাইন্ডলি দেখুন, দয়া করে একটু দেখুন, অ্যান্ড হেল্প মি, এবং আমাকে হেল্প করুন, রিট্রিভ দ্য লস্ট লেটার, রিট্রিভ মানে পুনরুদ্ধার করা, লস্ট লেটার মানে হারিয়ে যাওয়া চিঠিটা পুনরুদ্ধার করতে আমাকে হেল্প করুন। ইওর অ্যাসিস্ট্যান্স ইন দিস রিগার্ড উইল বি হাইলি অ্যাপ্রিসিয়েটেড, যে আপনার এই অ্যাসিস্ট্যান্ট মানে সহযোগিতা, ইন দিস রিগার্ড এই ব্যাপারে, উইল বি হাইলি অ্যাপ্রিসিয়েটেড মানে এটা খুব কৃতজ্ঞতা, মানে আপনার প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে। তারপর আমরা থ্যাঙ্কিং ইউ, তাকে ধন্যবাদ জানিয়ে, ইউ সিনসিয়ারলি বলে তোমার নাম এবং তোমার অ্যাড্রেস এখানে লিখে নিচে ডেটটা, যে ডেটে তুমি চিঠিটা লিখছো সেই ডেটটা এখানে বসিয়ে দেবে। আশা করি কোশ্চেনের অ্যান্সার এবং গ্রামার যেগুলো করানো হলো সেগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কোয়ারি থাকে বা যদি কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারো।